প্রিয় বন্ধুরা, ইজি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং 6th সেমিস্টারে তোমরা পড়ছো সেই সকল ছাত্রছাত্রীদের 2021 সালে অনার্সের কথা বলছি। 2021 সালে যে ছোটো প্রশ্নগুলো এসেছিলো আর 2022 সালে যে ছোটো প্রশ্নগুলো এসেছিলো 15টা, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর 2023 সালের প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো, 2021 সালে প্রথম প্রশ্নটা কী এসেছিলো, জনপ্রশাসনে জনের অর্থ কী। তো জনর অর্থ হচ্ছে পাবলিক বা জনগণ। 2 নম্বর প্রশ্ন কী এসেছিল, রাষ্ট্রবিজ্ঞান কিভাবে জনপ্রশাসনের সঙ্গে সম্পর্কিত। জনপ্রশাসন বলতে যদি সরকারের গতিশীল দিক অর্থাৎ সরকারের কার্যকলাপের দিকটিকেই বোঝানো হয়, এবং সরকারি কার্যকলাপ যদি বৃহত্তর রাজনৈতিক কার্যকলাপের অংশ হয় এবং রাজনৈতিক ক্রিয়াকলাপের আলোচনা যদি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হয়, তবে সেদিক থেকে বলা হয় জনপ্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের এক অপরিহার্য অংশ। এরপর সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার যে কোনো দুজন পথিকৃতের নাম লেখো। কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, লেনিন, যে কোনো দুটো তোমরা লিখতে পারো। এরপর উড্রো উইলসনকে কেন জনপ্রশাসনের পথিকৃৎ বলা হয়। জনপ্রশাসনের ব্যবহারিক দিকটি অর্থাৎ তার বাস্তব প্রয়োগ বহু পুরানো হলেও একটি স্বাস্থ্য বা জ্ঞানচর্চার বিষয় হিসাবে জনপ্রশাসন বিষয়টির সূত্রপাত ঘটে। 1887 সালে প্রকাশিত উড্রো উইলসনের দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটির মাধ্যমে তাই উড্রো উইলসনকে জনপ্রশাসনের পথিকৃৎ বলা হয়। নিয়ন্ত্রণের এলাকা কি। নিয়ন্ত্রণের এলাকা বা পরিধি বলতে সাধারণভাবে বোঝায় তদারকি কার্যের এলাকা, অর্থাৎ একজন ঊর্ধ্বতনের অধীনে কতজন ব্যক্তি সরাসরি কাজ করবেন এই সংখ্যাটি নির্দিষ্ট করাই হলো নিয়ন্ত্রণের পরিধি। এরপর বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা উল্লেখ করো। ফার্স্ট অসুবিধা কি, বিকেন্দ্রীকরণের প্রয়োগগত সমস্যার জন্য এই ব্যবস্থা বাস্তব রূপায়ণ বাধাপ্রাপ্ত হয়। 2 কর্মচারী পরিচালনা, আয় ব্যয় নির্ধারণ, কর আদায়, হিসাবপত্র পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়। এরপর সীমাবদ্ধ বাস্তবতা ধারণাটি কে উদ্ভাবন করেছেন, হারবার্ট সাইমন। প্রথম মিনব্রুক কনফারেন্স কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, সাইরাকস বিশ্ববিদ্যালয়, 1968। এরপর ওয়েবারের ধারণায় সনাতনী কর্তৃত্ব কি। ওয়েবারের ধারণা অনুযায়ী প্রাচীন ঐতিহ্যের মধ্যে থেকেই ক্ষমতা প্রয়োগের বৈধতা লাভকে সনাতনী কর্তৃত্ব বলে। লাইন ও স্টাফ কি, যে কোনো দেশে প্রশাসনিক ব্যবস্থায় প্রধান নির্বাহীর অধীনে 2 ধরনের কর্মচারী কর্মে নিয়োজিত থাকে। এদের একদল কর্মচারী লাইন এজেন্সি, অপর দল কর্মচারী স্টাফ এজেন্সি নামে অভিহিত হয়ে। লাইন এজেন্সি সাধারণত কর্তৃত্ব প্রয়োগ বা আদেশ প্রদান করে থাকে, আর স্টাফ এজেন্সি লাইন এজেন্সিকে সহায়তা পরামর্শ দান করে থাকে। এরপর দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার, কার লেখা, হারবার্ট এ সাইমন। সাংগঠনিক নেতৃত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য নির্ধারণ করা, বিভিন্ন উপায়গুলোকে নিপুণভাবে পরিচালনা করা, এটি একটি ব্যবস্থাপনা পদ্ধতি। সাংগঠনিক দক্ষতা। এরপর জননীতির একটি মূল মডেলের নাম উল্লেখ করো। এলিট বা মাস মডেল, তারপর গ্রুপ মডেল বা গোষ্ঠী মডেল, সিস্টেম মডেল, ব্যবস্থাপক মডেল, যে কোনো একটির নাম তোমরা লিখবে। জনপ্রশাসনের একটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ। প্রশাসনের আভ্যন্তরীণ কাঠামো ও বাহ্যিক কার্যনির্বাহে নমনীয়তা বৃদ্ধি এবং পরিবর্তনের আবেদনে সাড়া দেয়। এরপর আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি, কার লেখা, থমাস আর ডাই। এরপর দেখো 2022 সালের ছোট যে 15টা প্রশ্ন পড়েছিল সেগুলো আমি একে একে আলোচনা করে নিচ্ছি। তো প্রথম দেখো, জনপ্রশাসনের জনস্বার্থ কেন গুরুত্বপূর্ণ। জনপ্রশাসন কথার অর্থ হলো জনগণের জন্য গঠিত প্রশাসন। সেদিক থেকে জনপ্রশাসন গঠিত হয় জনগণের স্বার্থ পূরণের লক্ষ্যে, তাই জনপ্রশাসনে জনস্বার্থ গুরুত্বপূর্ণ। এরপর জনপ্রশাসনে দক্ষতার গুরুত্ব কী। জনপ্রশাসনে দক্ষতা জ্ঞানের পরিধি বিস্তার, সুস্থ ও কার্যকারী সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হিসাবে বিবেচিত হয়। সমাজতান্ত্রিক পরিচালন ব্যবস্থার যে কোনো একটি নীতি উল্লেখ করো। সমাজতান্ত্রিক পরিচালন ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তনে বিশ্বাসী, যার মূল লক্ষ্য উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানার বিলোপ সাধন করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। নেক্সট দেখো, জনপ্রশাসনে ফ্রেডরিক টেলরের অবদান কী। জনপ্রশাসনের আলোচনায় বৈজ্ঞানিক ব্যবস্থাপন বা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দৃষ্টিভঙ্গির অবতারণা করেন ফ্রেডরিক টেলর। এরপর তৃতীয়
মিনপ্রক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 2008 সালে। এরপর দেখো POS DCOB RB, এই তৃতীয় অক্ষর এস কি নির্দেশ করে? এস স্টাফিং অর্থাৎ কর্মী নিয়োগ। এখানে এস দিয়েছে, তোমরা এই প্রত্যেকটা এক একটা লেটারের মানেগুলো পড়ে রাখবে। এখানে এস দিয়েছে, অথবা তোমাদের হয়তো এবারের পরীক্ষায় ও দিতে পারে, বি দিতে পারে, পি দিতে পারে, এইভাবে কিন্তু তোমরা পুরোটাই পড়ে রাখবে। আর যদি দরকার লাগে বলবে, আমি তাহলে পুরো লিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো। কাকে উন্নয়ন প্রশাসনের পিতা বলা হয়? জর্জ গ্র্যান্টকে। এরপর তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য কি? তুলনামূলক জনপ্রশাসনের মূল উদ্দেশ্য হলো এই ধরনের প্রশাসনের মাধ্যমে প্রশাসক, নীতি নির্ধারক এবং গবেষকরা বিভিন্ন পরিবেশে প্রশাসনিক কাঠামোর সাফল্য এবং ব্যর্থতা অনুধাবন করতে পারেন, এবং কোন পরিবেশের কী ধরনের প্রশাসনিক কাঠামো সফল হতে পারে তা তুলনামূলক জনপ্রশাসনের মাধ্যমে জানা যায়। এরপর আদেশের ঐক্য কী? আদেশের ঐক্য বা ইউনিটি অফ কমান্ড নীতি অনুযায়ী একটি সংগঠনে একজন ব্যক্তি তার ঊর্ধ্বতন কেবলমাত্র একজন ব্যক্তির কাছ থেকেই আদেশ পাবেন এবং কেবলমাত্র সেই ব্যক্তির কাছেই কাজ সম্পর্কিত বক্তব্য জানাবেন। এরপর যোগাযোগের সংজ্ঞা দাও। যোগাযোগ হলো এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে বা ব্যক্তি গোষ্ঠীর মধ্যে তথ্য, ধারণা কিংবা চিন্তাধারা হস্তান্তর। এরপর ডিজিটাল বিভাজন কাকে বলে? ডিজিটাল বিভাজন হলো একটি ব্যবধান যা মানুষের বিভিন্ন জনসংখ্যার মধ্যে তাদের বোঝার, অ্যাক্সেস করার এবং কার্যকরভাবে প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা। বৈদ্যুতিন প্রশাসন বলতে কী বোঝো? বৈদ্যুতিন প্রশাসন বা তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসন বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বেসরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার আধুনিকতম পদ্ধতি। এরপর আমলাতন্ত্রের আলোচনায় মার্কস উল্লেখিত যে কোনো একটি রাষ্ট্রের নাম লেখো। ব্রিটেন বা ফ্রান্স। প্রশাসনের সমন্বয় জরুরি কেন? সংগঠনের বিভিন্ন এককের বা কর্মচারীদের কার্যাবলীতে অধিক্রমণ বা সংঘর্ষ পরিহার করার জন্যই সমন্বয়ের বিশেষ গুরুত্ব আছে। এরপর জননীতির বাস্তবায়নে টার্গেট গ্রুপের গুরুত্ব কী? জননীতি রূপায়িত বা বাস্তবায়িত হয় বিশেষ কোনো গোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যমাত্রাকে টার্গেট করে। তাই জননীতি বাস্তবায়ন করতে হলে অবশ্যই তার টার্গেট গ্রুপ নির্বাচন প্রয়োজন।